ভারতে বুথ ফেরত জরিপে এগিয়ে আছেন নরেন্দ্র মোদী। এদিকে এশিয়ার বিভিন্ন দেশে চলছে তীব্র তাপপ্রবাহ, অন্যদিকে বন্যার কবলে পড়েছে ভারতের আসাম আর জার্মানির অক্সবুর্গ। ওদিকে আবার হামাসের হাতে জিম্মিদের ছাড়িয়ে আনার দাবিতে বিক্ষোভ হয়েছে ইসরায়েলে, আর ফিলিস্তিনপন্থীরা বিক্ষোভ করছেন যুক্তরাষ্ট্রে। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি আফসানা শাওন। ভারতের লোকসভা নির্বাচনে শনিবার ভোট গ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই বরাবরের মতোই দেশটির সংবাদ মাধ্যমে বুথ ফেরত জরিপের ফলাফল প্রকাশিত হতে শুরু করে। যদিও অনেকের মতে এইসব জরিপের ফলাফল অনেক সময় উল্টে যেতে দেখা যায়। ভারতের বিশ্লেষকরা বলছেন, বৃহৎ ও বৈচিত্র্যময় সংস্কৃতির এই দেশে নির্বাচনের ফল সম্পর্কে আগাম ধারণা করা বেশ কঠিন। সৃষ্টি ঘটকের রিপোর্ট। ভারতের লোকসভা নির্বাচনের শেষ দফা ভোট গ্রহণ শেষ হওয়ার পর শনিবার দেশটির অন্তত 4টি গণমাধ্যমের বুথ ফেরত জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, নরেন্দ্র মোদীর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট লোকসভার 350টির বেশি আসনে জয় পেতে যাচ্ছে। এর মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসছেন নরেন্দ্র মোদী। দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি প্রথম বুথ ফেরত জরিপের ফল প্রকাশ করে বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ জোট এবারের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ইন্ডিয়া নিউজ ও ডি ডায়নামিক্সের বুথ ফেরত জরিপ বলছে, লোকসভা নির্বাচনে এনডিএ জোট 371 ও ইন্ডিয়া জোট 125 আসনে জয় পেতে পারে। দেশটির অপর সংবাদ মাধ্যম রিপাবলিক ভারত ও ম্যাট্রিজের বুথ ফেরত জরিপের ফলাফলেও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট 353 থেকে 368 আসনে জয় পেতে পারে বলে জানানো হয়েছে। এছাড়া দেশটির বিরোধী দলগুলোর জোট ইন্ডিয়া 118 থেকে 133 আসনে জয়ী হতে পারে। অন্যান্য দলগুলো 43 থেকে 48 আসনে জয় পাবে বলে ধারণা করা হচ্ছে। পিএমএআরকিউ এর বুথ ফেরত জরিপ বলছে, এনডিএ জোট 359 আসনে এবং ইন্ডিয়া জোট 154 আসনে জয় পেতে পারে। অন্যান্য দলগুলোর দখলে যেতে পারে 30 আসন। জানকি বাতের বুথ ফেরত জরিপের ফলে এনডিএ জোট 362 থেকে 392 আসন এবং ইন্ডিয়া জোট 141 থেকে 161 আসনে জয় পেতে পারে বলে জানানো হয়েছে। এই 4টি সংবাদ মাধ্যমের বুথ ফেরত জরিপের ফল গড় হিসেব করে এনডিটিভি বলছে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট 365 আসন, ইন্ডিয়া জোট 142 আসন এবং অন্যান্যরা 36 আসনে জয়ী হতে পারে। এদিকে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে বুথ ফেরত জরিপের ফলাফলের রেকর্ড খুব বেশি ইতিবাচক নয়, কারণ প্রায়ই দেশটিতে বুথ ফেরত জরিপের নির্বাচনী ফলাফল ভুল প্রমাণিত হয়েছে। সৃষ্টি ঘটক, 71। এ বিষয়ে আরও আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক গৌতম লাহিড়ী। তিনি অল ইন্ডিয়া প্রেস ক্লাবের সভাপতি। স্বাগত জানাচ্ছি আপনাকে বিশ্বযোগে। এই যে বিভিন্ন গণমাধ্যমের যে বুথ ফেরত জরিপ, সেখানে যে প্রকাশিত হলো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপিকেই তারা এগিয়ে রাখছে, বাস্তবতাটা আসলে কি? দেখুন, এটা ঘটনা যে নির্বাচন যখন শুরু হয় তার আগে থেকেই কিন্তু প্রায় একটা আমরা অনেকেই নিশ্চিত ছিলাম যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার বা এনডিএ সরকার দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসতে পারে, এবং তাতে সংখ্যাটা নিয়ে একটা বিতর্ক ছিল। সংখ্যাটা কি হতে পারে, 272 সংখ্যাগরিষ্ঠতা কতটা কম বা বেশি হতে পারে, নতুন কোন শরিক দলের প্রয়োজন হবে কি হবে না। কারণ 10 বছরের ক্ষমতায় থাকার পর একটা অ্যান্টি ইনকামবেন্সি থাকে, তাতে মানুষের চাওয়া পাওয়ার অনেক অভিযোগ থাকে, সেগুলো প্রতিফলিত হতে পারে ভোটের মধ্যে। কিন্তু বুথ ফেরত যে সমীক্ষাগুলো এসছে তাতে এটা নিশ্চিতভাবে যে সংখ্যাটা অনেক বেশি দেখানো হয়েছে। হয়তো সেটা হতেও পারে, আমি সেটা অস্বীকার করছি, কিন্তু এটা নিয়ে একটা ভারতে বিতর্ক আছে, বিতর্ক তৈরিও হয়েছে। অনেকেই তারা মনে করছেন যে বেশ কিছু জায়গায় ভুল তথ্য দেখানো হয়েছে। এমনকি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস আজ সকালে তারা জানিয়েছেন যে এই এক্সিট পোল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা দেখানো হয়েছে সেটা সম্পূর্ণ ভুল, কারণ সেখানে বিজেপির যে সংখ্যা দেখানো হয়েছে তার থেকে বিজেপি অনেক কম পাবে, বরং তৃণমূল কংগ্রেস অনেক বেশি আসন পেতে পারে। সম্পূর্ণ উল্টো একটা চিত্র তৃণমূল কংগ্রেস থেকে দাবি করা হয়েছে। এবং আপনি জানেন যে গতকাল
কংগ্রেসের নেতৃত্বে একটা ইন্ডিয়া জোটের বৈঠক হয়েছিল। সেই বৈঠকের শেষে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে তারা বলেছিলেন যে ইন্ডিয়া জোটই ক্ষমতায় আসছে এবং তারা 292টি আসন পাবে। ফলে এই রাজনৈতিক বিতর্ক চলছেই, কিন্তু এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে এই বুথ ফেরত সমীক্ষায় সংখ্যাটা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু নরেন্দ্র মোদী যে অনেকটা এগিয়ে আছেন অন্য বিরোধী দলের তুলনায়, আমার মনে হয় না সেটাতে কোনো সংশয় আছে বা সেটা সম্পূর্ণ বিপরীত বা উল্টে যেতে পারে। 2004-এ এটা ঘটনা উল্টে গিয়েছিল সম্পূর্ণ। যেখানে বিজেপিকে 300 আসন দেখানো হয়েছিল, বিজেপি শেষ পর্যন্ত ক্ষমতা দখল করতে পারেনি, কংগ্রেস ক্ষমতা দখল করেছিল। এমন অঘটন ঘটবে কিনা এবারে, সেটা নিয়ে একটা সংশয় আছে, সেটা না হওয়ার সম্ভাবনাটাই আমি বলবো বেশি। তবে আপনার কথার সূত্র ধরেই যদি আসি গৌতম লাহিড়ী, যে আপনি যেটি বলছিলেন যে 10 বছর ক্ষমতায় থাকার পরে কিন্তু সরকার বিরোধী অনেক ক্ষোভ মানুষের মধ্যে জন্ম নেয়। এই 10 বছর ক্ষমতায় থাকার পরেও, এবং এটা ভারতের ইতিহাসে খুব বেশি এমন ঘটনা ঘটেনি যে তৃতীয়বারের মতো কোনো দল ক্ষমতায় এসেছে, এই ঘটনাও খুব অহরহ ঘটে ভারতে তা নয়। সেই জায়গা থেকে বিরোধী দলের এবার কি কি দুর্বলতা আছে এবং সরকারি দলের কি কি শক্তি আছে যে কারণে জনগণ সরকারি দলের পক্ষেই রায় দিতে পারে, আপনার কি মনে হয়? সরকার পক্ষের দলের একটা একটা প্রথম বিষয় হচ্ছে যে তাদের যে নেতা নরেন্দ্র মোদী, তার ভাবমূর্তি এবং জনপ্রিয়তা নিঃসন্দেহে এটা মানুষকে আকৃষ্ট করেছে। তারা মনে করেন যে বিশ্বে ভারতের ভাবমূর্তি উজ্জ্বল করার পেছনে নরেন্দ্র মোদীর একটা ভূমিকা আছে। দ্বিতীয়ত সেটা সব থেকে বড় বিষয়, আদর্শগত বিষয়, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি যে আদর্শে বিশ্বাস করেন, যে হিন্দুত্ববাদী রাজনীতি, যেটা ভারতবর্ষের সর্বাধিক 80% হিন্দুদের স্পর্শ করে যাওয়া বা মন ছুঁয়ে যাওয়ার ব্যাপার, যেটা কখনো আগে এতটা উগ্রভাবে আমরা দেখিনি। স্বাভাবিকভাবেই সেটা একটা প্রভাব সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে পড়ে। সেই কারণেই তারা মনে করেন যে হিন্দুদের স্বার্থ হয়তো নরেন্দ্র মোদী রক্ষা করবেন। দ্বিতীয়ত বিরোধীদের, আপনি যেটা বললেন দুর্বলতা, বিরোধীরা শুরু করেছেন একটু দেরিতে। তাদের বিভিন্ন যে রাজ্যের সঙ্গে যে সমঝোতাগুলো হয়ে গড়ে উঠতে পারেনি, অনেকটা দেরিতে গড়ে উঠেছে। এবং দ্বিতীয়ত পশ্চিমবঙ্গেই ধরুন তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো আঁতাত কংগ্রেস বা বামপন্থীদের হয়নি। সেটা একটা বিরোধী দের ক্ষেত্রে বা পশ্চিমবাংলার বিরোধী মানে বিজেপির পক্ষে হয়তো একটা বাড়তি সুবিধা এনে দিতে পারে। দুর্বলতার দিক থেকে মানে সংগঠনের দিক থেকে এবং আমি বলবো আর্থিক সামর্থ্যের থেকে এবারে নিশ্চয়ই বিজেপির থেকে এই বিরোধী দলগুলো অনেক পিছিয়ে ছিলেন। এবং আপনারা জানেন যে বহু নেতা গ্রেপ্তার হয়েছেন, তারা ভোটের আগে গ্রেপ্তার হয়েছেন। অরবিন্দ কেজরিওয়াল, যদিও তিনি ছাড়া পেয়েছিলেন প্রচারের জন্য, কিন্তু তাকে আবার আজকে জেলে চলে যেতে হয়েছে। এরকম বেশ কিছু নেতা বিভিন্ন রাজ্যে তারা কিন্তু গ্রেপ্তার হয়েছেন। ফলে একটা সাংগঠনিক দুর্বলতা বিরোধীদের মধ্যে দেখা দিয়েছে। একই সঙ্গে তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট, সেগুলোকে ফ্রিজ করে দেওয়া হয়েছে। সব ফলে মিলিয়ে এক ধরনের অস্থিরতার মধ্যে আসলে বিরোধী জোট পড়ে গেছে, যে কারণে যেই দুর্বলতার কথা আপনিও বলছিলেন, যে কারণে হয়তো জনরায় সরকারি দলের পক্ষে যেতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের সাথে অল ইন্ডিয়া প্রেস ক্লাবের সভাপতি গৌতম লাহিড়ী যুক্ত হয়েছিলেন। ভারতের তীব্র গরমে 24 ঘন্টায় প্রাণ গেছে কমপক্ষে 61 জনের। এ নিয়ে চলতি গ্রীষ্মে দেশটিতে গরমজনিত কারণে মৃতের সংখ্যা 100 ছাড়ালো। শুধু বিহার আর উত্তরপ্রদেশেই তাপদাহে প্রাণ গেছে 74 জনের। শুক্রবার বিহারে দায়িত্বরত অবস্থায় হিটস্ট্রোকে মারা যান কমপক্ষে 10 জন নির্বাচনী কর্মকর্তা। এ নিয়ে গরমে অসুস্থ হয়ে 25 জন নির্বাচনী কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। চলতি সপ্তাহেই 52.09 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে দিল্লি। 2 মাসেরও বেশি সময় ধরে 45 ডিগ্রির ওপরে তাপমাত্রা বিরাজ করছে সেখানে। তাপপ্রবাহ বয়ে যাচ্ছে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ সহ উত্তর ভারতের বড় অংশের উপর দিয়ে। জরুরি অবস্থা জারির আহ্বান জানিয়েছে রাজস্থানের উচ্চ আদালত। পাকিস্তানেও চলছে তীব্র তাপপ্রবাহ। একটুখানি স্বস্তির জন্য ভিড় বেড়েছে করাচির সমুদ্র সৈকতে।
করাচির তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে আবহাওয়া অফিস। করাচি আবহাওয়া অফিসের প্রধান কর্মকর্তা সর্দার সরফরাজ জানিয়েছেন, বাতাসের আর্দ্রতা বেশি থাকায় গরম অনুভূত হচ্ছে আরও বেশি। তিনি আরও বলেন, মানুষ সৃষ্ট নানা কারণে জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে সারা বিশ্বে, আর গত মাস থেকেই এশিয়া জুড়ে যে তাপপ্রবাহ বইছে তার জন্যও দায়ী বৈশ্বিক উষ্ণায়ন, আর মানুষের অদূরদর্শিতাকেই এর জন্য দায়ী করে আসছেন বিজ্ঞানীরাও। এদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15 জনে। শনিবার রাজ্যটিতে নতুন করে আরও 3 জনের মৃত্যু হয়েছে। রবিবার ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অঞ্চলটির প্রায় 6 লাখেরও বেশি মানুষ। বিপদসীমার উপর দিয়ে বইছে 3টি নদীর পানি। প্রতিবেদনে আরও বলা হয়, ঘূর্ণিঝড় রিমাল পরবর্তী বৃষ্টির জেরে বন্যা হয়েছে আসামে। দিন দিন সেই পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। বন্যায় গ্রামের পর গ্রাম ভেসে গেছে আসামে। দেশটির রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এখনও উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেখানে। জার্মানির দক্ষিণাঞ্চলে দেখা দিয়েছে প্রবল বন্যা। বন্যায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে মিউনিখের উত্তর পশ্চিমাঞ্চলের অক্সবুর্গ শহরে। টানা বৃষ্টির কারণে এলাকায় বন্যা দেখা দিয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা। আগামী কয়েকদিন আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেক্ষেত্রে বন্যার তীব্রতা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বন্যা দুর্গতদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এরই মধ্যে উদ্ধার কাজ শুরু করেছে কেন্দ্রীয় উদ্ধারকারী দলের 520 জন কর্মী। তাদের প্রতি লিখিতভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফিসার। হামাসের সামরিক ও শাসন ক্ষমতা ধ্বংস না হওয়া পর্যন্ত গাজায় স্থায়ী যুদ্ধবিরতি হবে না বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলের দেয়া শর্তে কোনো পরিবর্তন আনা হয়নি। শর্তগুলো হলো হামাসের সামরিক ও শাসন ক্ষমতা ধ্বংস করা, সব জিম্মিকে মুক্ত করা এবং গাজা যাতে আর কখনো ইসরায়েলের জন্য হুমকি হয়ে না দাঁড়ায় তা নিশ্চিত করা। তিনি আরও বলেন, এই শর্তগুলো পূরণ হওয়ার আগে ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হবে, এই ধারণাটি একেবারেই ভুল। এদিকে যুদ্ধবিরতির প্রস্তাবের মধ্যেই গাজায় ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় 95 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাসের হাতে জিম্মি ইসরায়েলের উদ্ধারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের প্রতি সাহায্যের আবেদন জানিয়ে ইসরায়েলে বিক্ষোভ করছে জিম্মিদের স্বজনরা। রাজধানী তেল আবিবের রাজপথে বিক্ষোভ করেন তারা। তাদের মধ্যে একজন গত 28 দিন ধরে অনশনে আছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট বাইডেনের ওপর তারা ভরসা করেন। বাইডেনই একমাত্র বাঁচাতে পারেন জিম্মিদের। 6 সপ্তাহের জন্য গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েলি সেনাদের আংশিক প্রত্যাহারের বিনিময়ে জিম্মি মুক্তির বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন বাইডেন। তবে এই প্রস্তাব নাকচ করে দিয়েছে ইসরায়েল। তারা বলছে, হামাস যতদিন গাজা থেকে নির্মূল না হবে ততদিন যুদ্ধ চলবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ করছেন ফিলিস্তিনপন্থীরা। নিউ ইয়র্কের ব্রুকলিন জাদুঘরের সামনে থেকে 29 জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে 6 জনের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মামলা করা হয়েছে। 7 জনকে মুচলেকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়। জাদুঘরের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছিলেন তারা। এ সময় তাদের সেখান থেকে সরে যেতে বললে পুলিশের সাথে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। এরপরেই তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। লোহিত সাগর ও ভারত মহাসাগরে মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ সহ 3টি জাহাজ লক্ষ্য করে 6টি অভিযান চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। শনিবার গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এই তথ্য জানিয়েছেন। সারি বলেন, লোহিত সাগরের উত্তরে মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ আইজেনহাওয়ারে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালিয়েছে তারা। এছাড়া এদিন বাব আল মান্দাব প্রণালী এবং এডেন উপসাগরেও হামলা চালিয়েছে তারা। গাজার ফিলিস্তিনিদের সমর্থন করেই এই হামলাগুলো চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আফগানিস্তানের নানগারহার প্রদেশে নদী পার হওয়ার সময় একটি নৌকা ডুবে শিশুসহ অন্তত 20 জন যাত্রী মারা গেছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার মোমানদারা জেলার বাসাউল এলাকায় এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা একটি পোস্টে নানগারহার প্রদেশের তথ্য বিভাগের প্রধান কুরাইশি বদলুন জানিয়েছেন, নৌকাটিতে 25 জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে 5 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। কলম্বিয়ায় একটি সেতু আংশিক ধসে পড়ার ঘটনায় 4 জন নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আরও 3 জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, শুক্রবার উত্তর কলম্বিয়ার সেতু ধসে পড়ার সময় 2টি গাড়ি এবং একটি মোটরসাইকেল পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই 3 জন প্রাণ হারান।
রাশিয়ার ছোড়া 35টি ক্ষেপণাস্ত্র ও 46টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী। শনিবার দেশটির বিমান কমান্ডার এই তথ্য জানিয়েছেন। ইউক্রেন জুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় দেশটির 5টি অঞ্চলের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির জাতীয় গ্রিড অপারেটর ইউক্রেনার্গো জানিয়েছে, চলতি বছরের মার্চ থেকে পর্যন্ত এ নিয়ে ষষ্ঠবারের মতো ইউক্রেনের জ্বালানি ও অবকাঠামোয় ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। কাল একই সময় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে থাকুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।